চায়ের চুমুকে চায়ের চুমুকে। ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের প্রতিদিনের আয়োজন চায়ের চুমুকে। আমি ভাবনা আহমেদ, আপনাদের সঙ্গে থাকবো পুরো অনুষ্ঠান জুড়ে। চায়ের চুমুকে। বরাবরই প্রত্যেকটা ঈদের দিনই আমরা কিন্তু আমাদের একজন স্পেশাল মানুষকে আমাদের সাথে রাখি এবং আপনাদের জন্য দর্শক আমাদের মাঝে আজ ঈদ উপলক্ষে উপস্থিত রয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যার। শুভ সকাল স্যার, কেমন আছেন? ঈদ মোবারক। ঈদ মোবারক। ভালো, ঈদের দিন তো অন্যান্য দিনের থেকে তো কিছুটা ভালো তো থাকাই হয়, কারণ ভালো ওই জন্য থাকা হয় যে ঈদের দিনে ফুর্তি, অন্য কোনো কাজ নেই সারাদিন। যেমন অন্যান্য দিন অফিসের চিন্তা, কাজের চিন্তা, কি হবে না হবে নানা, আজকে তো সেই চিন্তাটা নেই, সুতরাং দিনটা ভালোই কাটে, সারাদিনই কাটবে হয়তো টেলিভিশন দেখে, প্রোগ্রাম দেখে। জি স্যার, আপনাকে পেয়ে আমাদের ঈদের দিনটা শুরু হয়েছে। স্যার আমাদের সাথে ঈদটা শুরু করলেন, পুরো দিনের প্ল্যানিংটা আপনার কি? ঈদে তো সাধারণত আমরা যখন ছোট ছিলাম তখন হয়তো ঈদের একটা মানে আনন্দ ছিল, কিন্তু আমরা বড় হওয়ার পরে তখন কি হয়তো বাসায় গেস্ট টেস্ট আসে বা নিজেও হয়তো গেস্টদের সঙ্গে দেখা করার জন্য বাইরে যাওয়া। তাছাড়া বেশিরভাগ সময় দিনের বেশিরভাগ সময় সকাল থেকে শুরু করে রাত মিডনাইট পর্যন্ত টিভি দেখেই কাটে সাধারণত। টিভিতে বিভিন্ন চ্যানেলে ভালো ভালো প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামগুলি দেখি, কোন চ্যানেলে কি প্রোগ্রাম হচ্ছে সেগুলি দেখি, নিজের চ্যানেলের প্রোগ্রামগুলি দেখি। এই করে সারাদিন কাটে, বাইরে খুব একটা যাওয়া হয় না, গেলেও দুই একজন কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের বাসায় গেলাম টেলাম, এই। তাছাড়া ঈদ এইরকমই ঈদ কাটে। আচ্ছা স্যার, ছোটবেলার ঈদটাকে মিস করা হয় কিনা? ছোটবেলার ঈদটা আপনার জন্য কতটা স্পেশাল ছিল? ছোটোবেলায় তো ঈদ মানে তো মহা আনন্দ। সে সময় তো ঈদ আসার প্রায় রোজা শুরুর পরের থেকে ঈদ লেগে যেত তখন। তাছাড়া ঈদের সময় নতুন জামা কাপড় কেনা, তারপরে কখনো জামা কাউকে না দেখানোর জন্য? না না, এরকম না, জামা কাপড় কেনা, বন্ধু বান্ধবকে নিয়ে আসা বাড়িতে বা তাদের বাড়িতে যাওয়া, ওই আনন্দই তখন অন্যরকম ছিল। এখন আর ওই সেই দিনেও নাই। এখনকার আমাদের ছেলেপেলেও সেই ওই রকম আনন্দ করে না যেটা আমরা করতাম। আমরা তো আগে ঈদের দিন তো কোনো ফুরসতই পাইতাম না, সারাদিন হয়তো নিজেরা আমাদের বাসায় কেউ বন্ধুবান্ধব আসতো বা আমরা বন্ধুবান্ধবের সঙ্গে ঘুরতে যেতাম, বিভিন্ন জায়গায় যেতাম, মজা করতাম। কিন্তু এখন তো আর সেই দিন নাই। এখন আমাদের ছেলে মেয়েরা তো কোথাও যায় না, বাসায় বসে থাকে, বাসার মধ্যে থাকে, আত্মীয়র বাসা, এই বাসায়। আর ঢাকা শহরে তো কোথায় যাবে, যাওয়ারও কোনো তেমন কোনো নাই আত্মীয় স্বজনের বাসা ছাড়া। আমি তো ছোটবেলায় দিনাজপুরে থাকতাম, দিনাজপুরে আর কিছু না, বিভিন্ন জায়গায় ঘোরা যেত, ঘুরতাম টুরতাম, সারাদিন ঘুরে বেড়াইতাম। ওইটার একটা অন্যরকম আনন্দ ছিল। আর এখন সব কিছু কমার্শিয়াল হয়ে গেছে, মানে 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 এখন সব কিছু দেখা মনে হয় কি সব কিছু মেপে ঝুপে চলতে হয়। সেই জন্য আজকাল ঘরে থাকাটাই সেফ মনে করি আমরা, যে ঘরে থাকলাম, ঘরে কাটালাম। আর ঘরে বিনোদনের তো ভালো ব্যবস্থা আছে, টিভি চ্যানেল, হ্যাঁ, 30টার উপরে চ্যানেল, প্রত্যেকটাতে যদি একটু একটু করে দেখি তাহলে তো সারাদিন সময় কেটে যায়। জি স্যার, এবং বরাবরই এটিএন বাংলা স্পেশাল কিছু আয়োজন রাখে, যদিও এবার সার্বিক পরিস্থিতির কারণে আমাদের সবকিছু একটু মনের মধ্যে দিয়ে একটু একটা মলিনতা থাকলেও কিন্তু আমরা টিভি এন্টারটেইনের জায়গা থেকে কখনোই কমতি রাখি না। সেই জায়গা থেকে এটিএন বাংলা কি আমাদের না, এইবারও যেতে বলবো যে পরিস্থিতি যাই হোক না কেন, আমরা কিন্তু আমাদের প্রোগ্রাম খুব ভালো সাজাইছি। যেমন সিনেমা, আমি বলবো সিনেমা এবার আমরা সবগুলি চ্যানেলের থেকে টপে যাব। আমরা সিনেমায় আমরা বেশ কিছু 7টা ভালো নতুন ছবি, যেটা ইতিপূর্বে কোনো চ্যানেলে দেখাই নেই, 7টা নতুন ছবি আমরা দেখাবো। প্লাস এবার নাটক আমরা স্পেশালভাবে কিছু নাটক আমরা কেনা হয়েছে, আমরা নিজেরা প্রডিউস করি নেই, বেশিরভাগ নাটকগুলি আমাদের বাইরে থেকে নেওয়া। তো নাটকগুলি বলবো সবাই দর্শকরা খুব এনজয় করবে। তো সুতরাং এবার আমার মনে হয় না দর্শকরা এটিএন বাংলা দেখে নিরাশ হবে, বরঞ্চ এটিএন বাংলা দেখবেন তারা যে নাটকগুলি দেখবে বা সিনেমাগুলি দেখবে, আমার মনে হয় প্রত্যেককে এনজয় করবে আমাদের প্রোগ্রামগুলি। স্যার আমরা একটু সিরিয়াস একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে আপনি বরাবরই যখন এই কথাটা নিয়ে কথা বলেছেন, সেটা হচ্ছে পে চ্যানেলের একটা ব্যাপার। আপনি বারবার এটা বলার চেষ্টা করেছেন এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা দায়িত্বগুলো রয়েছেন, তাদেরকে আপনি বলার চেষ্টা করেছেন এই ব্যাপারটা নিয়ে। স্যার এটা কি আদৌ বাস্তবায়ন সম্ভব কিনা?
পে চ্যানেল নিয়ে আমি অনেক দিন যাবতীয় কথাবার্তা বলতেছি, বিভিন্ন জনকে বলি। আগের মানে বিগত সরকারের সময় আমি তথ্য মন্ত্রণালয়কে বহুবার বলছি যে আমাদের পে চ্যানেল ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। কারণ দিন দিন এই অ্যাডওয়ালারা যারা অ্যাড দেয় আমাদেরকে, এরা রেট কমাতে কমাতে এখন এমন এক পর্যায়ে চলে আসছে যে কিছুদিন পরে দেখা যাবে যে আমাদের প্রোগ্রাম কভার করতে যায় যে পরিমাণে অ্যাড আমাদের দেখাতে হবে, প্রোগ্রামই দেখাতে পারবো না, অ্যাডই। তখন দেখা যাবে ওটা অ্যাডের চ্যানেল হয়ে গেল, কোনো প্রোগ্রাম। কারণ একটা চ্যানেলে যদি এত অ্যাড চলে, দর্শকও কিন্তু বিরক্ত হয়ে যায় এই প্রোগ্রামের মাঝে এই এত অ্যাড চললে। হ্যাঁ, মানে সেই প্রোগ্রামের জন্য অ্যাড আর যে পর্যায়ে যেখান থেকে ছাড়লো বা সিনেমা নাটক, পরবর্তী অ্যাড দেখতে দেখতে ওর আর থাকে না যে কোনখানে ছাড়লো কী হলো। এই সমস্যাগুলি চলে আসতেছে একটা কারণে, যে আমাদের অ্যাডের রেট এত কমে গেছে যে কারণে এখন আমরা এই একটা নাটকের কস্ট উঠাইতে যায়, খরচ উঠাইতে যে পরিমাণে অ্যাড দেখাইতে হয়, তখন দেখা যায় প্রচুর অ্যাড আমাদের দেখাইতে হয়। কিন্তু এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি নিজেও খুব পছন্দ করি না। তো এইটার একমাত্র সমাধান হচ্ছে যদি আমরা পে চ্যানেল যদি করতে পারতাম। পে চ্যানেল করলে আমরা একটা মেজর পোর্শন টাকা পে চ্যানেল থেকে পেতাম। হয়তো প্রত্যেকটা চ্যানেল 3-4 কোটি টাকা পেত পে চ্যানেল হলে। তো 3-4 কোটি টাকা যদি আমরা পেতাম, তাহলে আমাদের কিন্তু অর্ধেক চিন্তা দূর হয়ে যেত। তখন ওই পুরো অ্যাডের উপরে আমাদের নির্ভর করে থাকা লাগতো না। কিন্তু এখন তো যেটা হয়েছে, আমাদের পুরোটাই ডিপেন্ড করতে হয় অ্যাডের উপরে, আমাদের অন্য কোনো সোর্স নেই ইনকামের। তো সুতরাং এই জন্য যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে সবগুলো চ্যানেল মিলে আমাদের যে জোর দিয়ে পে চ্যানেলটা করা দরকার। পে চ্যানেল করলে তাহলে আমরা এই কম্পিটিশন মার্কেটে টিকতে পারবো। আদারওয়াইজ এই চ্যানেল চালানো খুবই দুষ্কর হয়ে যাবে। আমরা হয়তো কতদিন এভাবে লস দিয়ে চালাবো জানি না। আমরা তো এই এটিএন বাংলা এবং আমার আরেকটা চ্যানেল এটিএন নিউজ, দুটোতেই আমরা প্রচুর পরিমাণ লস করতেছি প্রতি মাসে। এই যেটা এই কয়েক বছর আগে যেটা ছিল না, যেটা করোনার পরের থেকে এই জিনিসটা বেশি শুরু হয়েছে। তো এখন আরও প্রকটভাবে দেখা দিচ্ছে। তারপরেও এই অ্যাডওয়ালারা প্রতি বছর অ্যাডের দাম তো বাড়ানো তো দূরের কথা, প্রতি বছর আমাদের কাছে ডিসকাউন্ট চায়, কমায় দিতে চায়। এইটা একটা বড় সমস্যা হয়ে গেছে। সুতরাং এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ আমাদের পে চ্যানেল, এছাড়া কোনো উপায় নেই। জি স্যার। স্যার, আমাদের এই যে মিডিয়ার যে বর্তমান অবস্থাটা আমরা এখন দেখতে পাচ্ছি, সব কিছু মিলিয়ে কোনো কিছু হলেও যেন মিডিয়াতেই সামনে একটা বিষয় থাকে। এবং আমরা কিন্তু কিছুদিন আগে পর্যন্ত বা এখন যদি দেখি, আমরা ইউটিউব নির্ভরের যে ব্যাপারটা, এটাও কিন্তু এখন দর্শকরা বুঝতে পারছেন যে ইউটিউবের কিছু কন্টেন্ট আসলে শুধু ভিউয়ার্স জন্য। মানুষ কিন্তু আবার টিভিমুখী হচ্ছেন। দিন শেষে মানুষ কিন্তু টিভি থেকেই সেই নিউজটা জাস্টিফাই করছেন যে এই নিউজটা আদৌ সঠিক কিনা। এই যে পরিবর্তনটা মানুষের মাঝে, যে দর্শকদের মাঝে বোঝার যে একটা ব্যাপারটা, পরিবর্তনটা আসছে, আবার ভালো যাচ্ছে, আপ অ্যান্ড ডাউন, সবকিছু মিলিয়ে স্যার আপনি কিভাবে দেখছেন এখনকার বর্তমান অবস্থা? যেমন ফেসবুক, ইউটিউবে যেসব নিউজ কন্টেন্ট প্রচার, এর মধ্যে দেখা যায় 80%ই ভুয়া। এই যে জিনিসটা দাঁড়ায় গেছে, এটা মাঝখানে এটা খুব ভালো সবাই মনে করতো যে ইউটিউবের ফেসবুকের যে নিউজগুলি আসে সে খুব নির্ভর করতো। কিন্তু এখন আস্তে আস্তে দর্শকও বুঝে যাচ্ছে যে এই ভুয়া নিউজ টোটালি ভুয়া। আমরা যেসব নিউজ দেখাই তাদের সঙ্গে সেই নিউজের কোনো মিল নেই। আর আমাদের যেটা নিউজ চালাতে হয় সেটা তো অথেন্টিকেট নিউজ। এ তো না আমরা যে একটা মন গড়া কিছু বললাম, মন গড়া একটা টাইটেল দিয়ে নিউজ করলাম, এটা তো কোনো দিনই সম্ভব না আমাদের। কারণ আমাদের দায়বদ্ধতা আছে, আমাদের কেউ চ্যালেঞ্জ করলে সেই চ্যালেঞ্জের আমাদের মোকাবেলা করতে হয়। সুতরাং সেই জন্য আমরা এরকম ইউটিউব এবং ফেসবুকে যেসব নিউজ প্রচার করে, এটা আমরা কোনো দিনই পারবো না এটা করতে। তো দর্শক কিন্তু আস্তে আস্তে বুঝে যাচ্ছে জিনিসটা। তো দর্শক বোঝাতে যেটা হচ্ছে যে আমাদের সেই চ্যানেলের পপুলারিটি আবার আগের মতো ফিরে আসতেছে আস্তে আস্তে। এখন দর্শকরা কিন্তু চ্যানেলের উপরেই নির্ভরশীল হয়ে গেছে, যে কারণে নিউজ চ্যানেলগুলি এখন খুব রমরমা। নিউজ চ্যানেল প্রত্যেকে আমাদের এখন তো প্রোগ্রাম বলতে গেলে খুব কম দেখে। প্রোগ্রাম দেখে মেয়েরা, মেয়ে দর্শকরা হচ্ছে প্রোগ্রাম দেখে, কিন্তু ছেলেরা ম্যাক্সিমাম ছেলেরা নিউজ দেখে। তো সুতরাং আমরা যে প্রোগ্রামগুলি করি এটা মেয়ে দর্শকদের জন্য বেশিরভাগ করি, কারণ আমাদের এই নাটক সিনেমা এটা মেয়েরাই দেখে। ছেলেদের সেই সময়টা নেই যে বসে 3 ঘন্টা যাবৎ বসে সিনেমা দেখবে বা 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে নাটক দেখবে। এটার ছেলেদের সেই এনার্জিও নেই, আর সে সময়ও পায় না। সেটা ছেলের নিউজ চ্যানেলের প্রতি নির্ভরশীল। তো এখন এই নিউজের যদি এরকম উল্টো সিধু নিউজ যদি হয়,
তাহলে কিন্তু দর্শক আমরা ধরে রাখতে পারবো না, তখন দর্শক আমাদেরও আর বিশ্বাস করবে না। সুতরাং আমাদের যখন আমরা নিউজ চালাই, আমাদের অনেক কিছু দেখে শুনে চালাতে হয়, এবং একদম পুরো অথেন্টিকেট নিউজ নালে আমাদের দেওয়াটা মুশকিল। কারণ আমরা যে কোনো কেউ চ্যালেঞ্জ করলে, যে কোনো যার বিরুদ্ধে নিউজ বা যে কোনো নিউজ আমরা করি, এটা যদি কেউ চ্যালেঞ্জ করে, এটা তখন আমাদের নিউজটা কতখানি অথেন্টিকেট ছিল সেটা আমাদের প্রমাণ করতে হবে, আদারওয়াইজ তো তারা আমাদেরকে ছাড়বে না। তো যাই হোক, এই ইউটিউবের যে নিউজ যারা করতেছে, নিউজ চ্যানেল, এইসব বেকার কিছু লোকজন ছিল, তাদের কোনো কাজকর্ম ছিল না, একটা মোবাইল দিয়ে করে বাস চালাচ্ছে। কিন্তু এইটার যে কতখানি অথেন্টিকেট হয়, এটা দর্শক এখন বুঝতে পারছে, এখন দর্শকরাই বুঝে যে একটা কতটুকু ভুয়া খবর তারা প্রচার করে। জি স্যার। স্যার, আপনার যে চলার যে আমাদের এটিএন বাংলার শুরু যে সময়টা, আপনি যতবারই এসেছেন আমাদের সাথে শেয়ার করেছেন, এবং যতবারই আমরা শুনেছি আমরা কিন্তু ইন্সপায়ার হয়েছি। স্যার, পুরো যে সময়ের জার্নিটা, এবং এরপরে কিন্তু অনেক চ্যানেল এসেছে, এখন তো চ্যানেলের অনেক কম্পিটিশন, কিন্তু এটিএন বাংলা আস্থার জায়গাটা, বিশ্বাসের জায়গাটা সব সময় ধরে রেখেছে। আপনি এর পেছনে কারিগর হিসেবে কাজ করেছেন সর্বত্র, সব সময়। স্যার, এই চ্যালেঞ্জটা জীবনে কতটুকু ছিল এবং কতটা প্রতিকূল পরিবেশ পার করে আপনার এই জায়গায় আসতে হয়েছে? আমাদের তো 28 বছর আমরা পার করলাম, আমরা 29 বছরে পা দিব। তো 28 বছর একটা লম্বা পথ, সেই লম্বা পথ পার করতে যে শুরুতে হয়তো সেরকম অভিজ্ঞতা ছিল না, কিন্তু 28 বছরে এখন তো অনেক অভিজ্ঞতা হয়ে গেছে। তো শুরুতে যেসব ভুল ভ্রান্তি হতো, এখন তো সেটা আমরা হতে দেই না, মানে হয়ও না আমাদের। মাঝে মধ্যে যে হয় না তাও না, মিস্টেক তো হয়ই। তো যাই হোক, এই লম্বা পথ পার হওয়ার যে অভিজ্ঞতা, আমি বলবো যে অভিজ্ঞতা, এটা মানে খুব কম চ্যানেল আলাদেরই আছে। কারণ তারা যারা নতুন, তারা তো আরও শিখতে হবে, তাদের চ্যানেল চালাতে হলে আরও যেসব টেকনিকগুলি আছে সেসব শিখতে হবে। তো আমরা মানে শুরুতে অনেক ঘাট প্রতিঘাট পার হয়ে, মানে আস্তে আস্তে ভুল করতে করতে শিখতে শিখতে আজকে আমাদের আশা। তো সুতরাং আমি বলবো যে এখন আমরা পারফেক্ট, যে হওয়ার দরকার, জ্ঞান থাকা উচিত টিভি চ্যানেল চালাবার, সেটা আমাদের যথেষ্ট আছে। তবুও আমি বলবো যে শেখার শেষ নেই, এবং পরিবর্তন যে হারে দিন দিন পরিবর্তন হচ্ছে, প্রতি ক্ষেত্রে পরিবর্তন, তো মিডিয়াতেও অনেক পরিবর্তন হচ্ছে। তো পরিবর্তনের ধারাটা যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে ওই পরিবর্তনের সঙ্গে আমাদের চলতে হবে। যদি আমরা মনে করি যে না, আমার 10-15 বছর আগে যে চলতাম, সেটাও ভুল হবে। কারণ দর্শকও পরিবর্তন চায়, দর্শকও চায় যে প্রোগ্রামের নতুনত্ব, প্রোগ্রামের কিছু বিশিষ্ট কিছু থাকতে হবে, কন্টেন্ট যেগুলি দেখাই আমরা। তো এটা না হলে এখন কম্পিটিশনের যুগে এতগুলি চ্যানেল, এর মধ্যে টিকে থাকা খুব মুশকিল হবে। সুতরাং আমাদের প্রতিটা মানে পদক্ষেপ নিতে হয় খুব সাবধানে। তাছাড়া আমাদের যে প্রোগ্রাম সেকশন আছে, সেখানে প্রতিনিয়ত প্রোগ্রাম রিসার্চ করে তারা কি প্রোগ্রাম দিবে, নতুন নতুন প্রোগ্রাম কি হতে পারে, এই বিশেষ দিনগুলিতে কী রকম প্রোগ্রাম হতে পারে, এইগুলি নিয়ে সারাক্ষণ তারা ব্যস্ত থাকে। তা সুতরাং আমরা যে মনে করি না যে আমাদের এত বছর অভিজ্ঞতা হয়েছে বলে খুব সহজে কিছু একটা হয়, তা না। আমাদের একটা প্রোগ্রাম দেখাইতে হলে, কোনো একটা প্রোগ্রাম দেখাইতে হলে, এটা নিয়ে বেশ কয়েক মাস আগের থেকেই তার জল্পনা কল্পনা চলতে থাকে, পরিকল্পনা করতে হয়। তো এই করার পরে যখন আমরা দেখি সবাই মিলে সম্মিলিতভাবে, আমাদের যে টিম আছে সেই টিম সম্মিলিতভাবে যখন মানে মত দেয়, তখনই সেই প্রোগ্রামটা আমরা চালাই। তো প্রোগ্রাম এটা আমরা যেগুলি চালাই, সেটা কিন্তু একক কারো মতে চলে না, এটা বিভিন্ন জনের মতে। বিশেষ করে সিনেমা নাটক, এটা প্রায় আমাদের এখানে প্রিভিউ বোর্ড আছে, প্রিভিউ করে 4-5 জন বসে প্রিভিউ করে 4-5 জনের মতামতের উপর ভিত্তি করে আমরা সেগুলি সিলেকশন করি। তো এইভাবেই আমরা প্রোগ্রামগুলি করি, যে কারণে এটিএন বাংলা আজকে 28 বছর পরেও আমরা আগে শুরুতে যে পপুলার ছিলাম, এখনও সেই পপুলারিটি আমাদের আছে, আমাদের পপুলারিটি কিন্তু কমে নেই। আমরা সবসময় 1 থেকে 5-এর মধ্যেই থাকার চেষ্টা করি, এবং আমরা থাকিও। কারণ আবার একটা জিনিস আছে কি, দর্শক মেনলি টিভির দর্শকদের দেখা গেছে যে একটা চ্যানেল দেখতে দেখতে সেটা অভ্যস্ত হয়ে যায়। হ্যাঁ, তখন হয় কি যে সেটা না দেখলে তাদের ভালো লাগে না, অন্য চ্যানেল তারা হয়তো যায় মাঝে মধ্যে, সুইচ ওভার করে চলে যায় অন্য জায়গায়, কিন্তু ওই আবার সেই ফিরে আসে তার অরিজিনাল যে চ্যানেল তার ভালো। তা আমরা যেটা হোক, এই 28 বছর যেটা হোক, আমরা দর্শক আমাদের
ধরে রাখতে পারছি, দর্শককে আমরা আমাদের দর্শক তৈরি করতে পারছি এই 28 বছরে, যে কারণে এটিএন বাংলার পপুলারিটিটা শুরুর থেকে যেরকম ছিল এখনও সেই পপুলারিটি আছে। সুতরাং এটা নিয়ে আমাদের মানে চিন্তা করার কিছু নেই। নতুন চ্যানেল যারা আসতেছে তারা তো আমাদের কাছে শিখে আসতেছে, তাই সুতরাং তারাও চেষ্টা করতেছে যে কী করে আমাদেরকে ডিঙ্গাবে, কী করে করবে। হ্যাঁ, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দু একটা চ্যানেল হয়তো চেষ্টা করে মাঝে মাঝে খুব ভালো, আমাদের থেকে অনেক ভালো ভালো প্রোগ্রাম দেখাচ্ছে। তো এটা হয়, ওরা মাঝে ভালো প্রোগ্রাম দেয়, আমরাও ভালো প্রোগ্রাম দেখাই, দুই তরফাই চলে। জি স্যার। স্যার, এবং আরেকটি বিষয় যেটা নতুন প্রজন্মদেরকে নিয়ে কিন্তু আপনি বেশ ভাবেন এবং বারবার নতুন প্রজন্মদেরকে আপনি প্লেব্যাক করার কিন্তু সুযোগটা তৈরি করে দিয়েছেন, এবং শুরু থেকে আমরা দেখেছি এটিএন বাংলায় এমন অনেক শিল্পী তৈরি হয়েছে, অনেককে আপনি তৈরি করেছেন এবং এখনও আপনি নতুন প্রজন্মদেরকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন। আপনার যেই চিন্তা ভাবনা নতুন প্রজন্মদেরকে নিয়ে, এটা কবে থেকে এসেছে এবং কেন? এইটা আমি শুরু থেকেই শুরু করছি জিনিসটা, যে নতুন প্রজন্ম যারা, নতুন ইয়াং যারা, এদেরকে যদি আমরা একটু প্রাধান্য দেই বা এদেরকে কাজ দেই, প্রথম তারা ভুল করে, চেষ্টা করে ভুল শুধরাবার জন্য, কিন্তু এইটা যদি আমি মনে করি কেউ একটা নতুন কেউ আসার পরে সে যদি কিছু প্রোগ্রাম ভুল করলো, তাকে যদি আর কাজ না করতে দেই তাহলে তো সে আর দাঁড়াতে পারবে না। সুতরাং আমি যে জিনিসটা করতাম যে নতুন ডাইরেক্টর, নতুন লিরিক মানে গল্প কাহিনীর লেখক বা অন্যান্য যারা কলাকুশলী যারা আছে, নতুনদেরকে ভুল করলেও আমি কোনো সময় মানে বের করা দেওয়া কিছু না, তাদের বোঝাবার চেষ্টা করি, বা খুব যদি মাঝে মধ্যে মেজাজ খারাপ হলে তখন গালাগালিও করি। তাতে হয় কি যে তারাও চেষ্টা করে, শেখার চেষ্টা করে। এবং এটা পুরো মিডিয়াটা মানে টিভি মিডিয়া, ভিজুয়াল মিডিয়াটা পুরোটাই কিন্তু টেকনিকের ব্যাপার। এটা সব কিছু, যেমন এই যে উপস্থাপনা, যেমন তোমরা যেমন উপস্থাপনা করো, তো তোমরা যে মনে করো যে যাচ্ছে তাই বললে চায় না, তোমাদের এটা উপস্থাপনা করতে গেলে তোমাদের ট্রেনিং নিতে হয়, অনেক কিছু প্র্যাকটিস করতে হয়, অনেক কিছু করার পরে তারপরে তো একটা পারফেক্ট হতে পারে। তাই সুতরাং এরকম সব জায়গায় মানে শিল্পীদের বেলাও তাই, শিল্পীদের যে নতুন শিল্পীকে যদি আমি চান্স না দেই, এবং চান্স দেওয়ার পরে যদি প্রথমেই যদি তাকে একটা মানে বলি যে ভাই তোমার হচ্ছে না, তুমি যাও গিয়া, এরকম, তাহলে তো আমরা শিল্পী তৈরি করতে পারবো না। আমি গর্বসাগরে সবসময় বলি যে এটিএন বাংলা যত শিল্পী তৈরি করছে কোনো চ্যানেল এত তৈরি করতে পারেনি। কারণ আমরা প্রচুর, এখন প্রতিটা চ্যানেলে যেসব শিল্পী পাওয়া যায় বা এর বেশিরভাগই দেখা যায় যে এটিএন বাংলার থেকেই হয়েছে। এবং বেশ কতগুলি ডাইরেক্টরও আমরা তৈরি করছি যারা আমাদের এখানে কাজ করে আজকে ভালো ডাইরেক্টর হতে পারছে। যেমন তার মধ্যে আমি অন্যতম বলি জাহিদ হাসান, আগে অভিনয় করতো, আমি তাকে প্রথম ডাইরেকশন করার জন্য চান্স দিয়েছিলাম। তা মাহফুজ, তাকেও আমি প্রথম মানে ডাইরেকশনের চান্স দিয়েছিলাম। এরকম বেশ কিছু আছে যাদেরকে আমি চান্স দিছি। যেমন এখনও যেমন আমাদের কিছু সিরিয়াল টিরিয়াল করতেছে, যেমন আমার গল্পের যে সিরিয়াল করে মুরাদ পারভেজ, সেও ধরতে গেলে সিরিয়ালের এটা তার বোধহয় জীবনের সেকেন্ড সিরিয়াল। প্রথম যে সিরিয়াল করছিল সেটা তার সুপার ফ্লপ হয়েছে, তেমন চলে নেই। তো এই সিরিয়ালে সে এখন বেশ নাম করে গেছে, সে ভালো করতেছে। সেরকম আমার এই স্মৃতির আলপনা আঁকিতে যারা যেসব মেয়েরা ছেলেরা অভিনয় করছে, যারা কোনোদিন অভিনয় করে নেই, প্রথম আমার এখানে আসছে, আমি প্রথম তাদেরকে চান্স দিছি, তারা এখন ফেমাস হয়ে গেছে, তারা এখন প্রচুর কাজ করছে, তারা এখন বেশ জায়গায়, অনেক জায়গায়, এবং তারা এখন ভালো পারিশ্রমিকে তারা কাজ করতেছে। তো শুধু এদেরকে আমি চান্স দিছিলাম বলেই তো ওরা আজকে এই পর্যায়ে চলে আসছে। তো সুতরাং এই নতুনদেরকে তো চান্স দিতে হবে, আদারওয়াইজ এই শিল্পী তৈরি করা যাবে না যদি আমি নতুনদেরকে যদি সেরকম উৎসাহ না দেই, না করতে দেই। কারণ একটা প্রথম চোটেই যদি তাকে হোঁচটকে ফেলাই দেই তাহলে তো সে আর শিল্পী হতে পারবে না। সুতরাং নতুনদেরকে আমাদের প্রত্যেকটা চ্যানেলেরই মালিকের উচিত যে নতুনদেরকে মানে সুযোগ দেওয়া। তা সুতরাং এইটা এটিএন বাংলা, এটা শুরুর থেকেই যে প্রথম বছর থেকেই আমি এটা করে আসছি, এখন পর্যন্ত এটা করতেছি। স্যার, প্রতিবারই তো ঈদের আয়োজনে আপনার গান পাওয়া যায়, এবার কি আপনার গান পাচ্ছি আমরা? এইবারটা আমি একটু গ্যাপ দিচ্ছি, কারণ হচ্ছে যে দেশের পরিস্থিতিটা একটু ভালো হোক, দেশটা একটু স্টেবল হোক, তখন আবার নতুন করে আবার শুরু করব। সুতরাং আমি এবার আমাদের দর্শকদেরকে জানাই যে এবার দুঃখিত যে আমি এবারে আপনাদেরকে কোনো গান উপহার দিতে পারলাম না, কিন্তু আশা করব যে হয়তো কুরবানি ঈদে আপনাদেরকে আবার গান দিব, গান গাবো।
অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমাদের অনুষ্ঠানে প্রায় শেষের পর্যায়ে এসেছি। সো ক্যাবল অপারেটরের জন্য এবং সকলের জন্য, দর্শকদের উদ্দেশ্যে ঈদের সময় আপনার জন্য কি বলার আছে তাদের জন্য? আমার দেশি বিদেশি অগণিত দর্শকদেরকে জানাই আমার ঈদ শুভেচ্ছা। তার সঙ্গে আমি শুভেচ্ছা জানাই আমাদের ক্যাবল অপারেটরদেরকে, আমার বিজ্ঞাপনদাতা যারা আমাদেরকে বিজ্ঞাপন দিয়ে এতদিন চালিয়ে আসছেন তাদেরকে আমি জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা। এবং আমাদের এটিএন বাংলার সব কলাকৌশলী যারাই আমাদের প্রোগ্রামের সঙ্গে জড়িত আছে, কাজ করে যাচ্ছে, তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এটিএন চলতেছে, তাদেরকেও জানাই আমার আন্তরিক ধন্যবাদ এবং ঈদ শুভেচ্ছা। দর্শকদেরকে আমি এটাই বলবো যে দর্শক মণ্ডলী, আপনারা আমাদেরকে বিগত দিনে যেভাবে সাপোর্ট দিয়ে আসছেন, যেভাবে আমাদের চ্যানেলটাকে আপনারা দেখেন, এই চ্যানেলের যে জনপ্রিয়তাটা আপনারাই আমাদের তৈরি করে দিচ্ছেন এবং আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। এটিএন পরিবার আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে এতদিন যাবৎ যেভাবে চালিয়ে আসছেন। আমার দৃঢ় বিশ্বাস আগামীতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের প্রোগ্রাম উপভোগ করবেন এবং আপনারা যদি আপনাদের কোনো জিনিস ভালো না লাগে বা যেটা ভালো লাগে এটা আমাদেরকে জানালে হয়তো আমরা আগামীতে আরও বেশি ভালো ভালো প্রোগ্রাম আপনাদেরকে উপহার দিতে পারবো। কারণ আপনাদের চয়েসের উপরেই আমাদের প্রোগ্রাম নির্ভর করে। আপনারা যে প্রোগ্রামগুলি পছন্দ করবেন, ভালো লাগবে আপনাদের, এটা আমাদের জানাতে পারলে আমরা খুশি হব। কারণ আপনাদের চয়েসের উপরেই আমরা আমাদের প্রোগ্রাম সাজাবো এবং এই কারণেই আমি প্রতিবারই যেটা বলি যে আপনাদের পরামর্শ আমাদের পাথে হয়ে দাঁড়াবে, পাথে হয়ে থাকবে। সেজন্য আপনারা আমাদের সবসময় সাজেস্ট করবেন। আজকাল তো ইমেল, ফেসবুক, যে কোনোতে আপনি আমাদেরকে মতামত জানাতে পারেন এবং প্রতিটা প্রোগ্রাম যদি আপনারা দেখার পরে যে মতামত জানান, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। সবাইকে আমার ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন এবং দেশ একটু সাবধানে চলবেন, কারণ পরিস্থিতি খুব একটা ভালো না। সুতরাং যতটা পারবেন বাইরে কম যাবেন এবং নিজেকে বাঁচাবার চেষ্টা করবেন, পরিবারকেও বাঁচায় চলবেন। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। ঈদ মোবারক। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততম সময় থেকে ঈদের এই সময়টাতে, স্পেশালি সকালের সময়টাতে আমাদেরকে সময় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাকে আবারও ঈদ মোবারক, অনেক শুভকামনা। আমিও তোমাকে জানাই এবং কলাকৌশলী যারা ক্যামেরাম্যান থেকে শুরু করে কলাকৌশলী যারা কাজ করতেছে, ঈদের দিনেও যারা কাজ করতেছে, তাদেরকেও জানাই আমার ঈদ মোবারক, আমার আন্তরিক শুভেচ্ছা। এবং আমি চাই যে তোমাদের এই প্রোগ্রামটা আরও এটা একটা বলবো বহু বছর যাবৎ, কয়েক বছর হয়ে গেল এটার প্রোগ্রামটা চলতেছে, তাই সুতরাং এটা যেন আরও বহু যুগ যুগ ধরে যেন চলে, এটাই আমার কামনা। এবং তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো, তোমাকে প্রডিউসার যারা আছে সবাইকে রিকোয়েস্ট করবো যে আরও কিছু নতুনত্ব আনার চেষ্টা করো তোমাদের প্রোগ্রামে, যাতে তোমাদের প্রোগ্রাম দর্শকরা মানে দেখে এবং তোমাদের যত জনপ্রিয়তা বাড়ে সেই চেষ্টা তোমরা করো। আরও কিছু নতুন নতুন কিছু অ্যাড করার চেষ্টা করো তোমাদের প্রোগ্রামে, তাহলে দেখবা প্রোগ্রাম অনেক ভালো হবে, দর্শকও তোমাদের ভালোভাবে গ্রহণ করবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটিএন বাংলার সাথেই থাকবেন। সবাইকে যাবার আগে আবারও ঈদ মোবারক। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।